পশ্চিমবঙ্গে নির্বাচনী সহিংসতায় আরও 2 সিপিএম কর্মী নিহত। অভিযোগের তীর তৃণমূলের দিকে। উন্নয়নের জন্য বিজেপিকে নির্বাচিত করার আহ্বান মোদির। সিরিয়ায় সংঘর্ষ অব্যাহত থাকায় হুমকির মুখে জেনেভা শান্তি আলোচনা। দামেস্কে ত্রাণ পৌঁছাতে আসাদ সরকারের সহযোগিতা কামনা জাতিসংঘের। জাতিসংঘের মধ্যস্থতায় কুয়েতে শুরু হলো ইয়েমেন শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টা ছাড়া সংকট সমাধান সম্ভব নয় বললেন ওবামা। এবং ইকুয়েডরে আবারও 6 মাত্রার ভূমিকম্প। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রেসিডেন্ট রাফায়েলের। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে বিলম্ব। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। ভারতের পশ্চিমবঙ্গে তৃতীয় দফা বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও 2 সিপিএম কর্মী নিহত হয়েছে। এর আগে নির্বাচন চলাকালেও মুর্শিদাবাদে একজন বাম কর্মী নিহত হন। এ ঘটনায় ক্ষমতাসীন তৃণমূলকেই দায়ী করছে বিরোধী দলীয় নেতাকর্মীরা। তবে এই অভিযোগ অস্বীকার করে নির্বাচনী সহিংসতার জন্য সিপিএম ও কংগ্রেসকে দায়ী করেছে তৃণমূল। এদিকে উত্তর 24 পরগনায় বৃহস্পতিবার এক নির্বাচনী সভায় বক্তৃতায় পশ্চিমবঙ্গে উন্নয়নের জন্য বিজেপিকে নির্বাচিত করার আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের তৃতীয় দফা বিধানসভা নির্বাচন চলাকালে বৃহস্পতিবার মুর্শিদাবাদ, বর্ধমান ও নদিয়ার বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারে ব্যাপক পুলিশ মোতায়েন করা হলেও তাদের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালনের অভিযোগ উঠেছে। দিনভর সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনায় বিরোধীরা তৃণমূল নেতাকর্মীদের দায়ী করলেও অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দল। তৃণমূলের বাহিনীর প্রধানরা বললো ভোট জোর করে মারিয়ে, তারপর আমাদের এজেন্ট বাধা দেয়, এজেন্টকে বাড়িয়ে করে দিল নিচে ভূতের বাইরে। আপনারা বলুন না আমরা জোর করে ভোট দিতে দেবো না, আপন ভোট আপন দেবে। তো শুনলো না, আপনার দিয়ে ওই বাগান থেকে কিছু বাহিনী এসে ওই বাগান মুড়ের ওই ডাইন পাশে বাগান ও মিনকে যত বম আপনার আনিয়ে ওই বম ভূতে সব ভাঙ্গে পালিয়ে গেল। তারপর আপনার ইয়াকে একটা বম লেগে তো এখানে খামে গেল। তারপর দেখছি তো একজন হাসিলিয়া কামরুল প্রধান 2 নম্বর অঞ্চল হাসিতে কোবাতে লাগলো। এই আসছিলাম আমি, আমার সঙ্গে আসছিল, এরা পিছনে ছিল, আমাকে এইখানটায় বেধড়ক মারলো। কারা মারলো? ওই টিএমসি ছেলে। নির্বাচন চলাকালে মুর্শিদাবাদের ডোমকলে এক সিপিএম কর্মীর প্রাণহানির পর ভোট গ্রহণ শেষে বর্ধমানে নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও 2 সিপিএম সমর্থকের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। জেলার খণ্ডঘোষ এলাকায় তৃণমূল সমর্থকদের হামলায় শেখ ফজল হক ও দুখিরাম ডাল নামের 2 বাম কর্মী নিহত হয় বলে দাবি স্থানীয়দের। তবে তৃণমূল বলছে সিপিএম কংগ্রেস আন্তঃকলহ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। সহিংসতা সত্ত্বেও বৃহস্পতিবারের নির্বাচনে সর্বোচ্চ 79% ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। সার্বিক পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণেই ছিল বলে জানান কমিশনের উপপ্রধান। কোন কোন জায়গায় রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বসিরঘাট শহরে দলীয় নির্বাচনী সভায় অংশ নিয়ে তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের তীব্র সমালোচনা করেন ভারতীয় প্রধানমন্ত্রী। বামফ্রন্ট কিংবা তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়নের আলো দেখেনি। রাজ্যের দ্রুত উন্নয়ন চাইলে সবার উচিত বিজেপিকে নির্বাচিত করা। পশ্চিমবঙ্গে চতুর্থ দফার নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের জোর প্রচারণা। আগামী 25 এপ্রিল পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনে 49টি আসনে ভোট নেওয়া হবে। 5 মে শেষ পর্বের ভোট গ্রহণের পর ফল প্রকাশ করা হবে আগামী 19 মে। সাইকেল চালিয়ে প্রচার চালান রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার হাসাকা প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে কুর্দি বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত 26 কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। একই দিন হোমস প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলার পর হুমকির মুখে পড়েছে জেনেভা শান্তি আলোচনা। সিরীয় সরকারের গণহত্যা বন্ধ না হলে ভবিষ্যতেও আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছে বিরোধী পক্ষের আলোচক মোহাম্মদ আলৌস। এদিকে দামেস্কে ত্রাণ পৌঁছানোর বিষয়ে সহায়তা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডে মিস্তুরা।
বুধবারও যুদ্ধবিরতি উপেক্ষা করে সিরিয়ার হাসাকায় চলে সরকারি বাহিনী ও কুর্দি বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলা। তুর্কি সীমান্ত সংলগ্ন সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাটির নিয়ন্ত্রণ নিতে দুপক্ষের ভয়াবহ যুদ্ধে কয়েকজন কুর্দি যোদ্ধা ও কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। অন্যদিকে কামিশলি শহরে সরকারি বাহিনীর একটি বন্দিশালায় অভিযান চালিয়ে 50 জন সিরীয় সেনাকে আটক করেছে কুর্দি ওয়াইপিজি বাহিনী। অন্তত 40 জন সরকারি সেনা তাদের কাছে আত্মসমর্পণ করে বলেও দাবি করে তারা। ওই দিন হোমস প্রদেশে বিমান হামলা চালায় সরকারি বাহিনী। হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও যুদ্ধবিরতির মধ্যে এ ধরনের হামলার কারণে জেনেভা শান্তি আলোচনা হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আর বিরোধীরা অভিযোগ করছে সিরীয় সরকার শুরু থেকেই যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল নয়। সিরীয় সরকার জঙ্গি দমনের নামে বেসামরিক নাগরিকদের ওপর যে হত্যাকাণ্ড চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ না করলে পরবর্তী আলোচনাতেও অংশ নেব না আমরা। সরকারি সেনাদের হাতে বন্দী হাজার হাজার নারী পুরুষকেও অবিলম্বে মুক্তি দিতে হবে, না হলে এই শান্তি আলোচনার কোনো মানে নেই। প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন প্রধান বিরোধী জোট এইচএনসির মুখপাত্র আসাদ আল জোবিও। জোটের প্রতিনিধিরা আগামীকাল জেনেভা ত্যাগ করছেন বলেও জানান তিনি। বিরোধীতে সরে যাওয়া সত্ত্বেও জেনেভা আলোচনায় সুনির্দিষ্ট অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেছেন সিরিয়া সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্টিওরা। তবে তিনি অভিযোগ করেন সরকারি বাহিনী দামেস্ক অবরোধ করে রাখায় সেখানে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে সেটা সন্তোষজনক নয়, কারণ যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানোর বিষয়ে আমরা এখনো যথেষ্ট পিছিয়ে আছি। বিশেষ করে দামেস্কে ত্রাণ পৌঁছানোর বিষয়ে সরকারের সদিচ্ছা ও সহায়তা খুবই প্রয়োজন। তবে হোমস প্রদেশের রাস্তান শহরে এরই মধ্যে রেড ক্রসের সহায়তায় বড় আকারের ত্রাণ পৌঁছেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। এদিকে সিরিয়ার আকাশসীমায় ঢুকে পড়ায় ইসরায়েলের একটি সামরিক বিমান লক্ষ্য করে 2 দফা গুলি চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলি একটি পত্রিকার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি। সঞ্জিত ইসলাম, সময় সংবাদ। ইরাকের মাখমুরে আইএস জঙ্গিদের হাত থেকে অন্তত 200 জিম্মিকে উদ্ধার করেছে দেশটির যৌথ বাহিনী। এদের মধ্যে নারী ও শিশুসহ আলহাজালি ও মাহানা গ্রামের কয়েকটি পরিবার ছিল বলে জানা গেছে। চলতি সপ্তাহের সোমবার আইএসের কাছ থেকে মোসুলের দখল নিতে মাখমুর পৌঁছে কুর্দি পেশমার্গা ও সরকারি সেনাদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। সেদিন ওই এলাকায় মার্কিন বাহিনীর সহায়তায় তাদের অভিযানে আবু সাইফ নামে এক আইএস নেতা নিহত হয় বলে জানায় তারা। এদিকে লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহর থেকে আইএস জঙ্গিদের নির্মূল করেছে বলে দাবি করেছে আইএস বিরোধী ইসলামী জঙ্গি গোষ্ঠী দেরনা মুজাহিদিন শুরা কাউন্সিল। বিশ্বের 70টিরও বেশি দেশের নাগরিকরা ইরাক সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসে যোগ দিয়েছে বলে জানিয়েছে একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান। এদিকে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠীটির 50 কোটি মার্কিন ডলার ধ্বংস করে দেওয়ার দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। এরই মধ্যে কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন ইরাকের মসুলে যৌনকর্মে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় 250 নারীকে প্রকাশ্যে হত্যা করেছে আইএস। ইরাকের মসুলের দক্ষিণাঞ্চলীয় হাজ আলী এলাকায় তুমুল লড়াই চলছে আইএস জঙ্গি ও ইরাকি যৌথ বাহিনীর মধ্যে। প্রাণ বাঁচাতে পরিবার পরিজন নিয়ে সেখান থেকে পালিয়ে আসছেন অনেকেই। মাখমুর জেলায় 500 পরিবার ইতোমধ্যে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। পালিয়ে এসে অনেকেই গণমাধ্যমের কাছে তুলে ধরেন জঙ্গিদের ভয়াবহতা ও নিষ্ঠুরতার চিত্র। নিরাপত্তা বাহিনীকে অনেক ধন্যবাদ আমাদের নিরাপদে আসতে দেওয়ার জন্য। মসুলে জঙ্গিরা ত্রাস আর ভয়ের রাজত্ব কায়েম করছে, ওরা ধ্বংস হোক। ওরা যা করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না। আগে সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আইএস আসার পর থেকেই সবকিছু বদলে যায়। মসুলের কাছ থেকে এই অধিবাসীরা পালিয়ে আসতে পারলেও অবরুদ্ধ শহরটিতে এখনো আটকে থাকা অনেকের ভাগ্য অতটা ভালো নয়। বৃহস্পতিবার কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র সাইদ মামুজিনি জানান, গেল কয়েকদিনে মসুলের যৌন কাজে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় 250 নারীকে প্রকাশ্যে হত্যা করেছে জঙ্গিরা। অনেককে পরিবার সহ হত্যা করা হয়। 2014 সালের আগস্টে 500 ইয়াজিদি নারীকে অপহরণ করে মসুলে নিয়ে যায় আইএস। এদিকে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠীটির 50 কোটি মার্কিন ডলার ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এছাড়া চলতি মাস পর্যন্ত জঙ্গিরা দখলকৃত এলাকার 40% নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানান মার্কিন কর্মকর্তারা। এরই মধ্যে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কম্বেটিং টেরোরিজম সেন্টার বলেছে, বিশ্বের 70টিরও বেশি দেশ থেকে নাগরিকেরা আইএসে যোগ দিয়েছে। গেল মাসে আইএস এর পক্ষ থেকে এক ব্যক্তি প্রায় 11,000 নথি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির কাছে হস্তান্তর করে। সেগুলো যাচাই বাছাই করে এ তথ্য প্রকাশ করে ওই গবেষণা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইয়েমেন সংকট সমাধানে কুয়েতে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনা বৃহস্পতিবার শুরু হয়েছে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবা আল খালেদ বলেন, ইয়েমেনের জনগণকে এই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মুক্তি দিতে শান্তি চুক্তির কোনো বিকল্প নেই। এদিকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টা ছাড়া ইয়েমেন সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে বন্দি বিনিময় করল ইয়েমেনের সরকারি বাহিনী ও হাউতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার রাজধানীর সানায় এক অনুষ্ঠানে ৭১ জন হাউতি বিদ্রোহীর বিপরীতে মুক্তি দেওয়া হয় প্রেসিডেন্ট হাদি অনুগত ৫০ জন বন্দীকে। এই উদ্যোগ ১ বছরেরও বেশি সময় ধরে চলমান সহিংসতা বন্ধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইয়েমেনের বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হাউথি। এদিকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টা ছাড়া ইয়েমেন সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার রিয়াদে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসির সম্মেলনে একথা বলেন তিনি। ইয়েমেনের সংঘাত বন্ধে একটি অস্ত্রবিরতি বলবৎ আছে। শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে এটা আমাদের সহায়তা করছে। এর মধ্য দিয়ে ইয়েমেনের জনসাধারণকে দুঃসহ কষ্ট থেকে বের হবার পথ বের করা সম্ভব হবে। নির্ধারিত সময়ের দুদিন পর বৃহস্পতিবার কুয়েতে শুরু হয় শান্তি আলোচনা। প্রথম দিকে সৌদি আরবের প্রিয়ভাজন প্রেসিডেন্ট হাদির জেনারেল পিপলস পার্টির সঙ্গে আলোচনায় যোগ দিতে অস্বীকার করে ইরান সমর্থিত হাউতি বিদ্রোহীরা। পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে হাউতিরা এই অবস্থান থেকে সরে আসে বলে জানায় কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। দেরিতে শুরু হলো শান্তি আলোচনার মধ্য দিয়ে ইয়েমেনের বিবাদমান পক্ষগুলোর একটি স্থায়ী যুদ্ধবিরতি ও একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবা আল খালেদ। যুদ্ধ যে কেবল ধ্বংস ক্ষয়ক্ষতি ডেকে আনে এটা আমাদের অনুধাবন করতে হবে। আমাদের ভ্রাতৃপ্রতিম ইয়েমেনের জনগণকে এই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মুক্তি দিতে শান্তি চুক্তির কোনো বিকল্প নেই। শান্তির লক্ষ্যে হাউতি বিদ্রোহীদের সরকারি কার্যালয় ছেড়ে দেওয়ার বিষয়ে রাজি করানো ও অস্ত্র প্রত্যাহারে সম্মত করা এবারের আলোচনার মূল উদ্দেশ্য বলে জানান জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল শেখ আহমদ। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, অভিবাসী ঢল মোকাবেলায় ভূমধ্যসাগরে যৌথ অভিযান পরিচালনায় একমত ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীরা। সাগর থেকে ইউরোপমুখী আরো ২ শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার। ভূমিকম্প বিধ্বস্ত ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলে আবারও ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হলেও নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একে ভূমিকম্প পরবর্তী ঝাঁকুনি আখ্যা দিয়ে সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট রাফায়েল করেয়া। এদিকে ত্রাণ সামগ্রীর যথেষ্ট সরবরাহ থাকলেও পরিবহন ও বন্টনে ঝামেলা থাকার কারণে তা দুর্গত এলাকায় সঠিক সময়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানান ত্রাণকর্মীরা। এই অবস্থায় কর্তৃপক্ষকে সহায়তায় চীনের ১৫ সদস্যের একটি প্রশিক্ষিত দল ইকুয়েডরে কাজ শুরু করেছে। শনিবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৭ জনে, আহত ৭,০০০-এরও বেশি। ইকুয়েডরের পেডেনালেস শহরের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় স্থানীয়রা এখন লুটপাট শুরু করেছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে যে যা পারছে তাই নিয়ে যাচ্ছে, তবে কোনো লোভ থেকে নয়। প্রয়োজনে তাগিদে এমনটাই করতে বাধ্য হচ্ছেন নিরুপায়ের সব মানুষ। শহরের রাস্তা খারাপ হওয়ায় আমরা সময় মতো ত্রাণ পাই না। খাবার পানি ছাড়া প্রয়োজনীয় আর কিছুই আসে না। কিন্তু রাত হলে আমাদের মোমবাতি লাগে, খুঁটিনাটি এমন আরো অনেক কিছু লাগে, তাই ধ্বংসস্তূপে খুঁজে বেড়াচ্ছি। যথেষ্ট পরিমাণ ত্রাণ থাকলেও পরিবহন ও বন্টনের সমন্বয় না থাকায় তা সঠিক সময়ে দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানান দাতব্য সংস্থাগুলো। তবে দ্রুতই এসব সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাস দেন তারা। এদিকে অভিজ্ঞতার অভাবে উদ্ধার কাজও চলছে ধীর গতিতে। ধ্বংসস্তূপের পরিধি দেখে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। জনবহুল এলাকাগুলোকে টার্গেট করে আমরা দিনরাত এক করে কাজ করছি। এ ধরনের দুর্যোগের মুখোমুখি কখনো হয়নি, তাই পরিকল্পনা গ্রহণ, উপকরণ সংগ্রহে আমার সময় চলে যাচ্ছে। এই অবস্থায় স্থানীয় উদ্ধারকারীদের সহায়তায় চীনের ১৫ সদস্যের একটি প্রশিক্ষিত দল বুধবার রাজধানী কুইতোতে এসে পৌঁছায়। জরুরি উদ্ধার কাজ ও ত্রাণ সরবরাহের পাশাপাশি চিকিৎসা সেবা দিতে অস্থায়ী মেডিকেল কেন্দ্র নির্মাণের কথা জানান তারা। বৃহস্পতিবার উপকূলীয় এলাকায় ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে ভূমিকম্প পরবর্তী ঝাঁকুনি উল্লেখ করে সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট রাফায়েল করেয়া। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ১০ কিলোমিটার গভীরে, যার কম্পন ১০০ কিলোমিটার পর্যন্ত অনুভূত হয়।
এদিকে ভূমিকম্পে মৃত কলম্বিয়ার 34 নাগরিকের মধ্যে 5 জনের লাশ বৃহস্পতিবার দেশটির বিমান বাহিনীর কাছে হস্তান্তর করেছে ইকুয়েডর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তাদের লাশবাহী বিমানটি ইকুয়েডরের মান্তা শহর থেকে ছেড়ে কলম্বিয়ার বোগোটা শহরে গিয়ে পৌঁছায়। এ সময় মৃতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাকিদের লাশ কয়েক ধাপে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে। গত শনিবার 7.8 মাত্রার ভূমিকম্পে ইকুয়েডরের অন্তত $300 কোটি ক্ষতি হয়, যা কাটিয়ে উঠতে সাময়িক কর বাড়ানোর কথা জানান দেশটির প্রেসিডেন্ট। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। চলতি বছরের জুন থেকে ভূমধ্যসাগরের সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানের বিষয়ে একমত হয়েছে ইইউ দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা। সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রায় 500 অভিবাসীর মৃত্যু ও শত শত অভিবাসীকে উদ্ধারের পর ঝুঁকিপূর্ণভাবে মানব পাচার ঠেকাতে এই অভিযানের বিষয়ে তারা একমত হলেন। এদিকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় আরও 2 শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরে গ্রিস ও মাল্টার মধ্যবর্তী এলাকা থেকে বৃহস্পতিবার 235 জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিস ও ইতালির যৌথ উদ্ধারকারী দল। পরে তাদের সিসিলি বন্দরের অগাস্টায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া অভিবাসীরা ইরিত্রিয়া, মিশর, সুদান ও সিরিয়ার নাগরিক। তারা মিশর থেকে ইতালি যাচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত মঙ্গলবার ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রায় 5 শতাধিক অভিবাসীর মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় ভাগ্যগুণে বেঁচে যাওয়া 2 অভিবাসন প্রত্যাশী গণমাধ্যমের কাছে বর্ণনা করেছেন তাদের অভিজ্ঞতা। আমরা একটি বড় নৌকায় করে যাচ্ছিলাম। মধ্যরাতে হঠাৎ নৌকাটি ডুবে যায়। আমি, আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে কোনো রকমে একটি নৌকায় উঠি। ওই নৌকার যাত্রীরা আমাদের সাহায্য করে, তবে অন্য আরো 2টি নৌকা ডুবে যাওয়া যাত্রীদের সাহায্য না করেই ইঞ্জিন চালু করে চলে যায়। এ সময় সবাই কেঁদে ওঠে। নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে পাচারকারীরা আমাদের রেখে অন্য নৌকায় করে পালিয়ে যায়। আমাদের নৌকায় কোনো খাবার, পানি কিছুই ছিল না। আমরা অসুস্থ হয়ে পড়ছিলাম। ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের যাত্রা যখন অব্যাহত রয়েছে, তখন মানব পাচার ঠেকাতে এবছরের জুন মাসের মধ্যবর্তী সময় থেকে ভূমধ্যসাগরে সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনার বিষয়ে একমত হয়েছেন ইইউ এর অন্তর্ভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা। প্রতি বছরের বসন্তে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের আগমন বেড়ে যায়। ইউরোপের দেশগুলো এর মধ্যে মানব পাচার ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে অভিবাসীদের ঠেকাতে আমরা নতুন যে সিদ্ধান্ত নিয়েছি তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এদিকে গ্রিস মেসিডোনিয়া সীমান্তে ইদোমেনি শিবিরে আশ্রিত অভিবাসীদের মধ্যে হতাশা বাড়ায় সেখানে প্রতিনিয়তই ঘটছে সংঘর্ষের ঘটনা। ইদোমেনি শিবিরে কার্যরত ত্রাণ সংস্থার কর্মীরা এ তথ্য প্রকাশ করেছেন। খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রীর অভাব ও মেসিডোনিয়া সীমান্ত বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তারা। শিরিন আক্তার, সময় সংবাদ। চলতি বছরের জুনের মধ্যে ইউরোপে তুর্কি নাগরিকদের ভিসামুক্ত চলাচল নিশ্চিত করতে তুরস্কের যে শর্তগুলো পূরণের কথা ছিল তার অর্ধেকও পূরণ হয়নি বলে অভিযোগ করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের অভিবাসন বিষয়ক কর্মকর্তা মার্থাস সাইগান বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টকে জানান, ভিসামুক্ত চলাচলের ব্যাপারে তুরস্ককে 72টি শর্ত জুড়ে দেয় ইউরোপ, অথচ তুরস্ক এ পর্যন্ত মাত্র 35টি শর্ত পূরণ করতে পেরেছে। চুক্তি অনুযায়ী 30 এপ্রিলের মধ্যে তুরস্ককে বিভিন্ন তথ্য সরবরাহের পাশাপাশি আঙুলের ছাপ দেয়া বায়োমেট্রিক পাসপোর্ট ইস্যু করতে বলা হলেও তার অগ্রগতি হয়নি। এ কারণে সময়সীমা বাড়িয়ে 4 মে ধার্য করা হয়। এর আগে তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউরোপ তাদের শর্ত না মানলে তুরস্ক অভিবাসীদের ফেরত নেওয়ার পথ বন্ধ করে দেবে। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্টে ইরানের বিরুদ্ধে দেয়া রুল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। বুধবার ওই রুলিংয়ে বলা হয়, 1983 সালে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলার শিকার মার্কিন নাগরিকদের পরিবারকে $200 কোটি দেবে ইরান। বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ থেকে এই অর্থ দিতে মার্কিন সরকারকে অনুমোদন দেয় আদালত। এই রুলিংয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার নিউ ইয়র্কে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, ইরানের সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপই নিক না কেন, ভবিষ্যতে তা ইরানকে অবশ্যই ফেরত দিতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে জাতিসংঘ বিতর্কে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন জারিফ। লেবাননের ওই হামলায় 241 মার্কিনী সহ 3 শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে।
উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর উপর যে কোনো হামলা ও হুমকি প্রতিরোধে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসিভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলনকে সামনে রেখে সৌদি আরব সফরে গিয়ে প্রেসিডেন্ট ওবামা এই আশ্বাস দেন। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি উপসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় হুমকির মুখে ফেলবে বলে জোট নেতারা উদ্বেগ প্রকাশ করলে ওবামা বলেন, চুক্তি স্বাক্ষর করা হলে তাদের আচরণ করা নজরদারির মধ্যে রাখা হবে। এছাড়া বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি ইরান, সিরিয়া, ইয়েমেনের যুদ্ধবন্ধের সহযোগিতার ভিত্তিতে কাজ করার তাগিদ দেন ওবামা। এদিকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্যের সব ধরনের সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা। সেই সাথে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেখতে চান বলেও তিনি জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেলি টেলিগ্রাফ জানায়, বারাক ওবামা তার বক্তব্যে বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী ভূমিকার কথা বলেছেন। সেখানে যুক্তরাজ্যের ভূমিকা অনেক বেশি বলে জানান তিনি আরও জানান, যুক্তরাজ্যের যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সশস্ত্র সংগঠন বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোকে আরও বেশি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় মার্কিন দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার। সপ্তাহব্যাপী আফ্রিকা সফরের অংশ হিসেবে নাইজেরিয়া সহ অপর 2 রাষ্ট্র ক্যামেরুন ও চাঁদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পাওয়ার। এ সময় এই অঞ্চলে বাণিজ্য ও মানবিক সহায়তা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে তিনি জানান। এছাড়া বোকো হারামের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $4 কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। জেরুজালেমে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের নিন্দা জানিয়ে ইউনেস্কো উত্থাপিত একটি প্রস্তাবনায় ভোট দিয়েছে বিশ্বের 33টি দেশ। এদের মধ্যে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 3 স্থায়ী সদস্য ফ্রান্স, চীন ও রাশিয়া। অপর 2 স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত ছিল বলে গণমাধ্যম জানায়। জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থার 58টি রাষ্ট্র এই ভোটাভুটিতে অংশ নেয়। প্রস্তাবনায় ফিলিস্তিনি অঞ্চল জেরুজালেমে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জ্ঞাপনের পাশাপাশি সেখানে ইহুদি স্থাপনা নির্মাণের করা সমালোচনা করা হয়। জাতিসংঘের এই উদ্যোগকে বিভৎস ও শত্রুতামূলক বলে উল্লেখ করে এই প্রস্তাবনার তীব্র নিন্দা জানিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, নিউ ইয়র্কে পুলিশি হয়রানি বন্ধে রাইট টু নো আইন পাশের দাবিতে মাঠে নেমেছে প্রবাসী বাংলাদেশিরাও। পুলিশ ও কমিউনিটির মধ্যে সম্পর্ক উন্নয়নের আশা মানবাধিকার কর্মীদের। দুর্নীতির দায়ে একজন লেফটেন্যান্ট জেনারেল সহ পাকিস্তানের 6 সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির সেনাপ্রধান রাহেল শরীফ। দুর্নীতিকে নির্মূল করা ছাড়া সন্ত্রাস দমন সম্ভব নয় বলে বক্তব্য দেওয়ার 2 দিন পর বৃহস্পতিবার এই পদক্ষেপ নেন রাহেল শরীফ। একই সঙ্গে পেনশন ছাড়া তাদের সব ধরনের সুযোগ সুবিধাও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কী কারণে তাদের বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সেনা কর্তৃপক্ষ। পানামা পেপারসে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে মেয়েদের নাম প্রকাশের ঘটনা নিয়ে যখন তোলপাড় চলছে, তখন সরকারের জবাবদিহিতার বিষয়ে চাপ প্রয়োগ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিজেকে পরিবর্তনের অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রিপাবলিকান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এমন অঙ্গীকার করেছেন বলে গণমাধ্যম জানিয়েছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের লড়াইয়ে ট্রাম্পের একের পর এক বিজয়ের পরও রিপাবলিকান দলের নেতাদের আশঙ্কা, চূড়ান্ত লড়াইয়ে ডেমোক্র্যাটদের কাছে পরাজিত হবেন তারা। মূলত ট্রাম্পের নীতিও বিভিন্ন সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে বিরূপ মন্তব্যের কারণে চূড়ান্ত লড়াইয়ে তিনি ভোটারদের সমর্থন লাভে ব্যর্থ হবেন বলে মত জ্যেষ্ঠ রিপাবলিকানদের। তাদের চাপেই নিজেকে বদলে ফেলার এমন অঙ্গীকার করলেন এই বিলিয়নিয়ার ব্যবসায়ী। এর আগে বুধবার এক নির্বাচনী প্রচার সভায়ও নিজেকে প্রেসিডেন্ট পদের যোগ্য করে তুলবেন বলে সমর্থকদের আশ্বাস দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে পুলিশের বিরুদ্ধে বেআইনিভাবে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ এনে মামলা করা হয়েছে। কৃষ্ণাঙ্গ ফ্রেডিকের মৃত্যুর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভকারী অন্তত 6 জনকে গ্রেপ্তারের পর পুলিশ নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করে তাদের পরিবার। পুলিশের নির্যাতন যুক্তরাষ্ট্রের সংবিধান বিরোধী বলে মামলায় উল্লেখ করা হয়। এতে নির্যাতনের শিকার প্রত্যেককে অন্তত $75,000 মার্কিন ডলার ক্ষতিপূরণের দাবি করা হয়। ফ্রেডিগের মৃত্যু যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের মাঝে পুলিশের বিরুদ্ধে ব্যাপক জনরোষ তৈরি করে। 2015 সালে বেআইনিভাবে ধারালো অস্ত্র রাখার অভিযোগে 25 বছর বয়সী কৃষ্ণাঙ্গ ফ্রেডি গ্রেকে গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনে মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। এর সঙ্গে জড়িত 6 পুলিশ সদস্যকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। নিউ ইয়র্কে পুলিশি হয়রানি বন্ধে রাইট টু নো আইনের পাশ দাবিতে
মাঠে নেমেছে মানবাধিকার সংগঠন সহ নিউ ইয়র্কের বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন। প্রবাসী বাঙালিরাও অংশ নিয়েছেন এই আন্দোলনে। তারা বলছেন, এই আইন প্রণয়ন হলে শুধু হয়রানি বন্ধ হবে না, পুলিশ ও কমিউনিটির মধ্যে সম্পর্কেরও উন্নয়ন হবে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশি তল্লাশির কারণ এবং নিরাপত্তা বাহিনীর পরিচয় জানার অধিকার চেয়ে নতুন আইন পাশের দাবিতে নিউ ইয়র্কের সিটি কাউন্সিলের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করে 65টি নাগরিক অধিকার সংগঠন। বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করে। সিটি কাউন্সিলে মাত্র 3টি ভোটের অভাবে রাইট টু নো আইনটি থমকে রয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। গত 1.5 বছর থেকে এই বিলটা নিয়ে আমরা মুভমেন্ট চালাচ্ছি। এই বিলে পাশ করার জন্য যতগুলো ভোট লাগবে তার মধ্যে এখন 3টা ভোট বাদ আছে। আজকে এই শোডাউন শুধুমাত্র ওই 3টা ভোটের জন্য। আমাদেরকে তো রাস্তাতে অনেক অপমান করা হয় এবং অনেক লাঞ্ছিত করা হয়। তো তারা অরিজিনাল পুলিশ কিনা আমরা সেই ব্যাপারে একটা কাগজে সাইন করার জন্য কাউন্সিলর কাছে আছে। মানবাধিকার সংগঠন ড্রামের নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদ সময় টেলিভিশনকে বলেন, পুলিশের দায়িত্ব পালনের প্রতি জনসাধারণের কৃতজ্ঞতা প্রকাশেরও সুযোগ ঘটাবে রাইট টু নো। যারা পুলিশি হয়রানির শিকার হয় তাদের জন্য এই আইনটি সহায়ক ভূমিকা রাখবে। পুলিশ যাকে তল্লাশি করবে কিংবা যার বাড়িতে অভিযান চালাবে তার অবশ্যই এই কারণ জানার অধিকার আছে। আর এমনটা হলে উভয় পক্ষের মধ্যে কোনো ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হবে না। বিক্ষোভে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর কাউন্সিলম্যান রাফায়েল স্পানেল, জুমিয়া উইলিয়াম ও বেড ল্যান্ডার রাইট টু নো আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্যারিস জলবায়ু চুক্তিতে সই করতে যাচ্ছে 160টি দেশ। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এতে উপস্থিত থাকবেন। চুক্তিটি এর মধ্যে জাতিসংঘ স্বীকৃত 6টি ভাষায় অনুবাদ করা হয়েছে। গেল ডিসেম্বরে COP21 খ্যাত প্যারিস জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক চুক্তিতে সম্মত হয় পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এর আওতায় চলতি শতাব্দীর শেষে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রির নিচে রাখার চেষ্টা করা হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে জলবায়ু তহবিল দিয়ে সাহায্য করার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে বৃহস্পতিবার আবারও যাত্রা শুরু করেছে বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত বিমান সোলার ইম্পালস 2। এবার পাহাড়ি অঞ্চলের প্রায় 66 ঘন্টা যাত্রা শেষে বিমানটির গন্তব্য নির্ধারিত হয়েছে ক্যালিফোর্নিয়া। আবহাওয়া অনুকূল থাকলে শনিবার রাতে বিমানটি ক্যালিফোর্নিয়া পৌঁছাতে পারবে বলে জানিয়েছে সোলার ইম্পালস কর্তৃপক্ষ। গত বছর জুলাইয়ের দিকে বিমানটি জাপান থেকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাওয়াই পৌঁছে। ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ায় এতদিন সেখানেই যাত্রা বিরতিতে ছিল সোলার ইম্পালস 2। সুইস প্রতিষ্ঠান সোলার ইম্পালস 2014 সালে ঘোষণা দেয় 2015-এর মধ্যে সৌরশক্তি ব্যবহার করে সম্পূর্ণ পরিবেশ বান্ধব প্রযুক্তিতে আকাশে উড়বে তারা। তারই ফলাফল হিসেবে গেল বছর মার্চে যাত্রা শুরু করে সোলার ইম্পালস 2। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে দেশটির সামরিক বাহিনীর নতুন যৌথ কমান্ড সেন্টারের কমান্ডার ইন চিফ ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে তিনি দেশটির সামরিক বাহিনীকে আরও বেশি নিয়ন্ত্রণের ক্ষমতা পেলেন। বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম জিনপিং এর কেন্দ্রীয় সামরিক কমিশন পরিদর্শনের ছবি প্রকাশ করে। দেশটির সামরিক বাহিনীকে পুনর্গঠন ও শক্তিশালী করার অংশ হিসেবে প্রথমবারের মতো সিএমসি পরিদর্শনে গেলে তাকে উপাধি দেওয়া হয়। এ সময় সামরিক বাহিনীকে রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ অনুগত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি সেনাদের আরও দক্ষ ও যোগ্য হওয়ার গুরুত্ব তুলে ধরেন। নতুন এই উপাধি গ্রহণের আগে থেকেই জিনপিং দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমিশনের সভাপতি ছিলেন। শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে চিলিতে সরকার বিরোধী বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার রাজধানীর সান্তিয়াগোতে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার সংশোধন ও স্বচ্ছতার দাবি জানায় সরকারের কাছে। শুরুতে শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত হলেও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইট ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি মোকাবেলায় জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। মেক্সিকোর তেল ক্ষেত্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে 13 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বৃহস্পতিবার জানান তেল ক্ষেত্রটির প্রধান। বুধবার মেক্সিকোর রাষ্ট্রীয় তেল ক্ষেত্র পেমেক্সে স্থানীয় সময় দুপুর 2টোর দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত 136 জন আহত হয়। বিকট শব্দে বিস্ফোরণের পরপরই কালো ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ে। আহত 19 জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে টুইটার বার্তায় জানায় পেমেক্স। গত কয়েক বছরে এই কোম্পানির তেল ক্ষেত্রগুলোতে বেশ কয়েকবার বিস্ফোরণ হয়েছে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, চীন সীমান্তবর্তী প্রদেশটির তাওয়াং জেলায় বৃহস্পতিবার রাতে ভূমিধসের এই ঘটনা ঘটে। নিহতরা নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। এখনও অনেক মানুষ মাটির নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় প্রশাসন। ঘটনার পরপরই দমকল কর্মীরা দুর্গম ওই এলাকাটিতে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যের বেশ কিছু স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে। প্রায় প্রতি বছরই বৃষ্টির মৌসুমে অরুণাচলে ভূমিধসের ঘটনা ঘটে। আর্জেন্টিনার উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে বন্যার। 20 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষিপ্রধান ওই অঞ্চলের কয়েকশো একর ফসলের ক্ষেত। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে হঠাৎ করে তাপমাত্রাও কমতে শুরু করায় শীতে দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। ক্ষেত খামার হারিয়ে এখন গবাদি পশুদের রক্ষায় হিমশিম খাচ্ছেন তারা। এরই মধ্যে হেলিকপ্টার নিয়ে ওই এলাকা পর্যবেক্ষণ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জুলিও মার্টিনেজ। বন্যা দুর্গত মানুষের সহায়তায় সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয় বিশ্বে সয়াবিন রপ্তানির শীর্ষে থাকার আর্জেন্টিনার এই বাণিজ্যে ভাটা পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টি কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশ্বখ্যাত থ্রিলার জেমস বন্ড ছবির পরিচালক গাই হ্যামিল্টন আর নেই। বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনে নিজ বাসভবনে মারা যান এই প্রথিতযশা পরিচালক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। হ্যামিল্টন 1952 সালে স্পোর্টস কমেডি নির্ভর ছবি দ্য রিঙ্গার নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করলেও শুরু থেকেই তার ঝোঁক ছিল স্পাই থ্রিলার ছবি নির্মাণের দিকে। খ্যাতি বেড়ে 1964 সালে জেমস বন্ড সিরিজের তৃতীয় ছবিটি পরিচালনার মাধ্যমে। বন্ড সিরিজের 4টি ছবি তিনি পরিচালনা করেন। সেগুলো হলো দ্য ম্যান উইথ এ গোল্ডেন গান, গোল্ডফিঙ্গার, লিভ অ্যান্ড লেট ডাই এবং ডায়মন্ডস আর ফরএভার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক বন্ড অভিনেতা রজার মুর সহ অনেকে। ফরাসি পরিবারে বেড়ে ওঠা হ্যামিল্টন ব্রিটিশ ও বার্লিন চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এদিকে 57 বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী প্রিন্স রজার্স নেলসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটায় নিজ বাসা থেকে এই তারকার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর কারণ জানা যায়নি, তবে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। শুক্রবার তার মরদেহের ময়নাতদন্তের কথা রয়েছে। জনপ্রিয় সঙ্গীত তারকার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বেশ ফলাও করে সংবাদ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রিন্সের মৃত্যুতে সমবেদনা জানিয়ে পৃথিবী একজন মেধাবী শিল্পীকে হারালো বলে মন্তব্য করেছেন। 1970 সালের শেষ দিকে পার্পল রেইন, কেস ও রাম ফ্রম পেরি ব্রিথ গান প্রকাশের পর বিশ্বব্যাপী তারকা খ্যাতি অর্জন করেন প্রিন্স। লেটস গো ক্রেজি ও হোয়েন ডভস ক্রাই তার অন্যতম জনপ্রিয় অ্যালবাম। মৃত্যুর পর তার বহু সমর্থক মিনেসোটায় নিচে গিয়ে প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পশ্চিমবঙ্গের নির্বাচনী সহিংসতায় আরো 2 সিপিএম কর্মী নিহত। অভিযোগের তীর তৃণমূলের দিকে। উন্নয়নের জন্য বিজেপিকে নির্বাচিত করার আহ্বান মোদির। সিরিয়ার সংঘর্ষ অব্যাহত থাকায় হুমকির মুখে জেনেভা শান্তি আলোচনা। দামেস্কে ত্রাণ পৌঁছাতে আসাদ সরকারের সহযোগিতা কামনা জাতিসংঘের। জাতিসংঘের মধ্যস্থতায় কুয়েতে শুরু হলো ইয়েমেন শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টা ছাড়া সংকট সমাধান সম্ভব নয় বললেন ওবামা। এবং ইকুয়েডরে আবারও 6 মাত্রার ভূমিকম্প। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রেসিডেন্ট রাফায়েলের। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে বিলম্ব। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।